ওয়াকারুজ্জামান কার কথা মেনে চলছেন, ওয়াকার তার বাহিনীকে কার কথা মেনে পরিচালনা করাতে চাচ্ছেন তার উপর নির্ভর করছে। ওই যে তারেক রহমান বলছেন তাহাজ্জুদ পড়ে চলে যাবেন, আরেকজন বলছেন ফজর পড়ে চলে যাবেন। কারা যে শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দিয়ে ভোটের ফলাফলটা তাদের পক্ষে নিয়ে আসতে পারবেন, এই পুরোটাই হয়তোবা নির্ভর করবে ওয়াকারুজ্জামান কোন দিকে তার বাহিনীকে পরিচালনা করতে পারছেন বা করতে চাইছেন। মানে যা তিনি পারবেন না তার দায়িত্ব নিয়ে নিতে তাঁর জুড়ি মেলা ভার। 2024-এর 5ই আগস্টে আমরা প্রথম দেখলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জনসমক্ষে বেরিয়ে এসে বললেন তিনি আমাদের জানমালের সব দায়িত্ব নিয়ে নিয়েছেন, কাজেই আমাদের আর চিন্তার কোনো কারণ নাই। এরপর দমকে দমকে উনি অনেক কথা বলেছেন। তিনি বলেছিলেন 2025-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। তিনি বলেছিলেন মব ভায়োলেন্সে জিরো টলারেন্স, কোনোভাবেই সেনাবাহিনী কোনো রকম বিশৃঙ্খলা সহ্য করবে না। মানে কয়েক দফা দমকে দমকেই বলেছেন। 2024-এ কয়েক দফা বলেছেন, 2025-এ ফেব্রুয়ারিতে, মেতে, জুনে বেরিয়ে এমন নানা রকম কথা বলেছেন। তারপর তার বাহিনীর অন্য জেনারেলেরাও সংবাদ মাধ্যমের সামনে এসে এসব বলেছে বটে, কিন্তু সেনাবাহিনীর দশা হয়েছে এমন করুণ বাংলাদেশে যে এক প্লাটুন সৈন্য নিয়ে গিয়েও ভুয়া ভুয়া তারা দিলে তারা লেজ গুটিয়ে পালিয়ে যান শুধুমাত্র ধানমন্ডি 32 নাম্বার থেকে তাই নয়। মনে করে দেখুন গাজীপুরে ওই যে ইসরায়েল বিরোধী আন্দোলন এমন ছড়িয়ে পড়লো যে একটা বাটা, পিৎজা হাট এসব লুটপাটের এক চরম উৎসব শুরু হলো। তখনও কিন্তু ছবি বেরিয়েছিল যে সেনাবাহিনী এক কোণে চুপচাপ লুকিয়ে আছে। এহেন নেতা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার আশ্বস্ত করে বলেছেন নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়ে গেছে এবং নির্বাচন কোনোভাবেই না হওয়ার নাকি কোনো সম্ভাবনা নাই। মানে মনে হচ্ছে যেন নির্বাচন হবে কি হবে না সে সিদ্ধান্ত নেওয়ার মালিক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং তিনি বলেছেন যে তারা আশ্বস্ত করতে চান যে যেহেতু লাখো সদস্য তিনি মোতায়েন করে দিয়েছেন সেনাবাহিনীর, সর্বত্র সেনা সদস্যরা আছেন, কাজেই কোনোভাবেই যাতে কেউ ভীত না হয়, সকলে যাতে নিশ্চিন্তে ভোট কেন্দ্রে যায়। কারণ ভোট কেন্দ্র বা ব্যালট বাক্স দখলের কোনো চেষ্টা হলেই নাকি তারা রক্ষা করবেন, তারা উদ্ধার করবেন। ভাবেন তো, মানে কয়েকটা ঘটনা আপনাদেরও যা মনে পড়ছে সেগুলো মনে করে দেখেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এসব কথায় কোনো ভরসা পাওয়া যায় কিনা। কারণ মনে করে দেখেন 2024-এর আগস্টে 5ই আগস্ট যখন উন্মত্ত জনতা হবিগঞ্জের বানিয়াচং থানায় গিয়ে পুলিশ পিটিয়ে মারবেই মারবে এই সিদ্ধান্ত নিয়ে মব তৈরি করলো, খবর বেরিয়ে এলো সেনাবাহিনী তখন সেখানে এক হিন্দু পুলিশ অফিসারকে মবের হাতে, উন্মত্ত বিক্ষুব্ধ জনতার হাতে তুলে দিয়ে অন্যদের বাঁচিয়ে নিয়ে এলো। তাহলে ব্যালট বাক্স যখন উদ্ধার করতে হবে, রক্ষা করতে হবে, কোনো কেন্দ্র যদি মব বা উচ্ছৃঙ্খল বিক্ষুব্ধ জনতা বা কোনো একটি রাজনৈতিক পক্ষের জনতা ব্যালট বাক্স দখল করতে চায় বা ভোট কেন্দ্র দখল করতে চায়, তখন কি সেনাবাহিনী দু একজন নির্বাচনের কর্মকর্তাকে তাদের হাতে তুলে দিয়ে শান্ত করে পিটিয়ে মারার জন্য রেখে এসে ব্যালট বাক্স উদ্ধার করে আনবেন? মানে ঠিক কি প্রক্রিয়ায় সেনাবাহিনী উদ্ধার করতে পারবেন বা পেরেছেন যে কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর আস্থা রাখতে হবে? কিংবা 32 নাম্বারের কথা বাদই দেন, মানে 1 বছর হয়ে গেল, এরপরে কোনোখানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তৎপরভাবে কাউকে বাঁচিয়ে আনার ক্ষেত্রে সাফল্য লাভ করতে দেখা গেছে? দেখা গেছে গোপালগঞ্জে জুলাই পদযাত্রার সময় জাতীয় নাগরিক পার্টির 5 জন, কেউ কেউ বলেন 7 জনকে তারা গুলি করে মেরেছে। আর জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা গোপালগঞ্জ মার্চ টু গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দখলে নেবে, গোপালগঞ্জ দখলে নেবে এসব ঘোষণা দিয়ে গোপালগঞ্জে উপস্থিত হয়েছিল, তাদেরকে সেনাপ্রধান এরপরে সাজোয়া জানে, সেনাবাহিনীর সাজোয়া জানে লুকিয়ে ওই এলাকা ছাড়তে সহায়তা করেছেন। এটা একটা সাফল্যের স্টোরি। অন্যগুলো ভাবুন তো, কোনোখানে এই যে দীপু চন্দ্র দাস কিছুদিন আগে যাকে কয়েক ঘন্টা ধরে বিক্ষুব্ধ জনতা পিটালো, পিটিয়ে গাছে ঝোলালো, গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারলো, সেনাবাহিনী কোথায় ছিল? কিংবা সারা পৃথিবীতে এই দীপুচন্দ্র দাসের ঘটনা ছাড়াও আরেকটি যে ঘটনা বাংলাদেশে শিরোনাম হলো সাম্প্রতিক সময়ে, যে এক মাজার থেকে মাজারের কবর খুঁড়ে ওই মাজারের পীরকে বের করে তার লাশটা আবার পুড়িয়ে দেওয়া হলো রাজপথে এনে। তখনই বা সেনাবাহিনী কোথায় ছিল?
ক্রমাগতভাবে এই অভিযোগ, এই খবর এসেছে যে খবর দেওয়ার পরেও 1.5 ঘন্টা 2 ঘন্টার আগে, মানে উন্মত্ত জনতার মাথা ঠান্ডা হওয়ার আগে সেনাবাহিনী বা সেনাপ্রধান ওয়াকারের বাহিনীকে কোথাও কোনো জায়গায় তাদের টিকিটাও দেখা যায়নি। আর উন্মত্ত বিক্ষুব্ধ জনতাকে ঠান্ডা করে কোনো অপরাধ তারা ঠেকাতে পেরেছে তার কোনো উদাহরণ নাই। কারণ সেনাবাহিনী সদস্যদের গায়ে হাত তোলারও একটা নিয়মিত চর্চা শুরু হয়ে গেছে বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টের পর থেকে। শুধু যে ভুয়া ভুয়া স্লোগানে তাদের পালিয়ে আসতে হয়েছে তাই নয়, অনেক ক্ষেত্রেই মানে পুলিশ সদস্যদেরকে তো পিটিয়ে মেরে ঝুলিয়ে পুড়িয়ে সবই হয়ে গেছে। কাজেই পুলিশ সদস্যরা এখনো ভীত, তাদের হাতে কোনো অস্ত্র নাই, তাদের হাতে আছে লাঠি। এই অবস্থায় পুলিশ সদস্যরা ভীত, একরকমের অসংগঠিত বিশৃঙ্খল অবস্থায় আছেন, কি করলে কি হয়ে যায় তা যখন জানেন না, সেনাবাহিনীর ভেতরেও এই ভীতি চরম আকার ধারণ করেছে। কারণ সেনাবাহিনীর সদস্যদের আবার বিচার চলছে সাধারণ আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, কেউ গুম কেউ হত্যা, মানে যাকে যেই অভিযোগে পারা যাচ্ছে তারই সেখানে বিচার চলছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার বাহিনীর উদ্দেশ্যে দরবারে বসে একথাও দিয়েছিলেন যে তিনি কিছুতেই সেনা সদস্যদেরকে, সেনা কর্মকর্তাদের পুলিশের গাড়িতে করে, প্রিজন ভ্যানে করে তারা আদালতে যাচ্ছেন আর ফিরছেন এ দৃশ্য তিনি সহ্য করতে পারবেন না। কাজেই সেটা তিনি যে কোনো মূল্যে ঠেকাবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সে কাজও পারেন নাই। তিনি একটা মাত্র কাজ মনোযোগের সাথে করছেন, যে কারণে আরো বিশ্বাস করবার কারণ নাই কেউ ভোট কেন্দ্র দখল করতে এলে, ব্যালট বাক্স ছিনতাই করতে এলে তিনি কিছু সক্রিয়ভাবে করতে পারবেন। কারণ তিনি 2024-এর 5ই আগস্ট যেমন জামায়াতে ইসলামীর আমিরকে, তখন দলটি নিষিদ্ধ, একটা বাংলাদেশের মূলধারা দল হিসেবে স্বীকৃতি দিয়ে জামায়াতে ইসলামীর আমির মামুনুল ইসলাম, হেফাজতে ইসলামের এদেরকে সেনা প্রধানের দফতরে নিয়ে এলেন, অন্তর্বর্তী সরকার গঠনের একটা শক্তিশালী পক্ষে পরিণত করলেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে জামায়াতের আমিরের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কটা কিন্তু এখনো বজায় আছে। মানে কে কার কথায় চলছেন সেটা নিয়ে এক একজন এক এক তত্ত্ব দিতে পারেন, কিন্তু স্পষ্টত তাদের সম্পর্কটা ভীষণভাবে সক্রিয় আছে। একদিকে যেমন জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ ব্রিগেডিয়ার জেনারেল আজমি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার সব কথাই মেনে চলছেন, কয়েক দফা তার কাছে হাত জোর করে ক্ষমাও চেয়েছেন যে যাতে তিনি সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের বিচার আচার থেকে মুক্ত করেন। ব্রিগেডিয়ার জেনারেল আজমি রাজি হন নাই। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জানেন যে যে কোনো সময় তাকেও আদালতে 2024-এর জুলাই আগস্টে যাত্রাবাড়ি অপারেশন কিংবা যে কোনো ঘটনার জন্য, বা তিনি ক্ষমতায় থাকতে এই যে ব্রিগেডিয়ার জেনারেল আজমিকে সেনাবাহিনীর সদর দফতরে মানে ক্যান্টনমেন্ট এলাকা গুম করে রাখা হয়েছিল, এমন যে কোনো অভিযোগে তাকেও জেলে ঢুকিয়ে দেওয়া হতে পারে, আদালতের বিচারের সম্মুখীন করা হতে পারে। কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একটা সরু সুতার উপর দিয়ে সবসময় হাঁটছেন। এর মধ্যে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে তার ঘনিষ্ঠতাটা বজায় আছে, তিনি তাকে একরকম দয়া করে চলছেন, যে কারণে জামায়াতের আমিরও কিন্তু আবার এই যে তাদের নির্বাচনী ঐক্যটা ঘোষণা দিলেন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে, তার পরপরই জামায়াতে আমিরের সঙ্গে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সেনা ভবনে একটা গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো, একেবারে 1 to 1 দুজনের মধ্যে। অন্যদিকে তারেক রহমানের সঙ্গে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সাক্ষাতের সুযোগ হয় নাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। তারেক রহমানের দেশে আসাটাকে ত্বরান্বিত করতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনের পর দিন সেনাপ্রধান ওয়াকারের সাক্ষাৎ চেয়েছেন, কোনো সাক্ষাৎ পান নাই। কাজে এখন হিসাব মেলান যে যদি ভোট কেন্দ্রের সামনে কোনো সমস্যা হয় তাহলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কোন পক্ষে দাঁড়াবেন তার বাহিনী নিয়ে, এবং হিসাব মিলিয়ে দেখুন যে 2024-এর আগস্টের পর থেকে তার সেনাবাহিনী কোন পক্ষে দাঁড়িয়েছে, মবের পক্ষে না মবের বিপক্ষে, উচ্ছৃঙ্খল জনতার পক্ষে না উচ্ছৃঙ্খল জনতার বিপক্ষে, সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে নাকি সাধারণ জনগণের নিরাপত্তাকে একেবারে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা পরিস্থিতিকে মানে ইতিহাসের মধ্যে সবচেয়ে ভলাটাইল, সবচেয়ে একরকমের দুর্গত পরিস্থিতিতে নিয়ে যেতে কোন
দিকে কাজ করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কাজেই ভাববার কোনো কারণ আছে? সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যখন বলছেন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট অসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত, এখনো তার 1 লাখ সৈন্য সারা বাংলাদেশে কিন্তু মোতায়েন হয়ে গেছে। কিন্তু আজকেও যদি 1 লাখ সৈন্য যে মোতায়েন থাকবে সারা বাংলাদেশে, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গলা ফুলিয়ে বলেছেন যে এবার প্রয়োজনে সরকারি প্রশাসন যদি তাদেরকে গাড়ি দিতে না পারে, সেনাবাহিনী নিজে খরচ করে গাড়ি সংগ্রহ করে তারা সারা বাংলাদেশে টহল দেবে যাতে জনগণ নিরাপদ বোধ করে। এবং 1 লাখ সৈন্যের একটিও কম মোতায়েন নাই। এখন নির্বাচনের দিন যতজন মোতায়েন থাকবেন এখনো ততজন মোতায়েন আছে। কিন্তু এখনো যদি সংবাদপত্রের দিকে তাকান তাহলে দেখবেন যে আজকেও বাংলাদেশে শুধুমাত্র যে যমুনার সামনে ব্যাপক আন্দোলন হয়েছে সরকারি কর্মকর্তাদের নামে, হাদির বিচারের দাবিতে আরেক আন্দোলন চলছে যমুনার সামনে লাগাতার অবস্থান, সেগুলোই শুধু নয়, টেকনাফে বিএনপি প্রার্থীর প্রচারণায় গুলিবর্ষণ হয়েছে, কিশোরী শিশু সহ আহত হয়েছে 5। এছাড়া বিভিন্ন জায়গায় ক্রমাগতভাবে গত কিছুদিনে গুলির ঘটনা ঘটেছে, অস্ত্রবাজির ঘটনা ঘটেছে। সপ্তাহখানেক আগে বিএনপি সমর্থকেরা জামায়াতের এক নেতাকে ইট দিয়ে মাথা থেতলে খুন করেছেন একটা নির্বাচনী সমাবেশের ভেতরেই। তো তাহলে এই যখন পরিস্থিতি, তখন 12 তারিখে কি স্পেশাল নিরাপত্তাটা দিতে পারবেন ওয়াকারুজ্জামান? কারণ মনে রাখতে হবে যে 1 লক্ষ সৈন্য বা 1 লক্ষ সেনা সদস্য বাংলাদেশের নির্বাচন পরিচালনায় কাজ করছেন বটে, কিন্তু বাংলাদেশের ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু 42,000-এর বেশি। তো তাহলে প্রায় 43,000 ভোট কেন্দ্রে 1 লক্ষ সৈন্য কাজ করছেন সেনাবাহিনীর সদস্য। তার এক একটা কেন্দ্রে কিন্তু জামায়াতে ইসলামী যেমনটা চেয়েছিল 5 জন সেনা সদস্য থাকছেন না। তার এক একটা কেন্দ্রে হয়তো 2 জন করে থাকতে পারবেন, কারণ সকলে তো আর ভোট কেন্দ্রই পাহারা দেবেন না, আরো নানা ডিউটিতে তো বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে তারা কাজে লাগবেন। কিন্তু খুব উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে অন্য প্রতিবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু সেনাবাহিনীকে দেওয়া হয় নাই। স্ট্রাইকিং ফোর্স হিসেবে বেসামরিক প্রশাসন নির্দেশনা দিলে তারা এগিয়ে আসবেন, এই এখতিয়ার দিয়ে সেনাবাহিনীকে ভোট কেন্দ্র থেকে বেশ দূরে রাখা হতো এবং 42,000 থেকে 45,000 সেনা সদস্য মোতায়েন থাকতেন। এবার দ্বিগুণ মোতায়েন করা হয়েছে এবং এই দ্বিগুণ সদস্যরা নাকি ভোট কেন্দ্রের আঙিনা পর্যন্ত থাকতে পারবেন। তার তারা কিন্তু ওয়াকারুজ্জামান কার কথা মেনে চলছেন, ওয়াকার তার বাহিনীকে কার কথা মেনে পরিচালনা করাতে চাচ্ছেন তার উপর নির্ভর করছে। ওই যে তারেক রহমান বলছেন তাহাজ্জুদ পড়ে চলে যাবেন, আরেকজন বলছেন ফজর পড়ে চলে যাবেন। কারা যে শেষ পর্যন্ত কেন্দ্র পাহারা দিয়ে ভোটের ফলাফলটা তাদের পক্ষে নিয়ে আসতে পারবেন, এই পুরোটাই হয়তোবা নির্ভর করবে ওয়াকারুজ্জামান কোন দিকে তার বাহিনীকে পরিচালনা করতে পারছেন বা করতে চাইছেন। গত কয়েক মাসের হিসাব নিকাশ নিলে এটা বুঝতে বাকি থাকে না যে ওয়াকারুজ্জামানরা কার পক্ষে কাজ করছেন। তো তাহলে সেটা যদি হয় তাহলে 1 লক্ষ সৈন্য বাংলাদেশে এখন থেকে মোতায়েন আছে এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং সেনা সদর থেকে আরেকজন যিনি ব্রিফিং করেছেন সেনাবাহিনীর প্রস্তুতি নিয়ে, জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর, ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন, তারা যে বলছেন যে সব রকম সহায়তা করতে তারা প্রস্তুত তাই নয়, নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতেও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত এবং নিয়মিত টহল, যৌথ অভিযান, চেকপোস্টের মাধ্যমে সারা দেশে সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে এবং নির্বাচনের পরে কবে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে এটা এখনো তারা নিশ্চিত করে বলতে পারছেন না। কবে 1 লাখ সৈন্য থেকে সৈন্য কমিয়ে আনা হবে, এতদিন পর্যন্ত 30,000-এর মতো নিয়োগ ছিল, সেই স্বাভাবিক পরিস্থিতিতে আনা যাবে সেটাও তারা বলছেন না। তাতে অত্যন্ত
অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কার পক্ষে খেলছেন সেই বিষয়টা। কারণ মনে রাখতে হবে, নির্বাচনটা হয়ে যাওয়া, নির্বাচনের ফলাফল কে মেনে নিলেন কিভাবে সেগুলো, এবং নির্বাচনের ফলাফল কোন দিকে যায় তার ফলে সরকারটা কেমন গঠিত হয়। ইউনূস সরকার ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা সহজে করেন, নাকি তারা আসলে সংবিধান সংস্কারের নামে আরো কয়েক মাস বা এক বছরের মতো সময় হাতে নিয়ে নেন। এই সবগুলো বিষয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কার কি আলাপ হয়েছে, তিনি কার কথা মেনে চলবেন বলে ঠিক করেছেন, মানে গত 17-18 মাসে সেটা পরিষ্কার তিনি কার কথা মেনে চলবেন, সেসব মাথায় রাখলে উদ্বিগ্ন হবার বরং কারণ আছে যে বাংলাদেশে এখন 1 লক্ষ সেনা সদস্য অস্ত্র শস্ত্র নিয়ে মোতায়েন আছে। তারা আপনার আমার ভোট কেন্দ্রে যাওয়ার পথ নিরাপদ করতে কোনো ভূমিকা রাখতে পারবেন ভাবার কোনো কারণ নাই। তারা আপনার আমার ভোট কেন্দ্র, ব্যালট বাক্স নিরাপদ রাখবেন জনগণের পক্ষ নিয়ে, সেটা ভাববারও কোনো কারণ নাই। কাজে কোন পক্ষে শেষ পর্যন্ত নির্বাচনে তারা খেলেন সেটা দেখবার জন্য যেমন অপেক্ষা করতে হবে, নিশ্চিতভাবেই জনগণের পক্ষে তারা খেলবেন না সে সিদ্ধান্তে পৌঁছতেও অসুবিধা হওয়ার কিছু নাই।